এডুকেটামের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের যে কথা দিয়েছিলাম যে আমরা বিভিন্ন বিষয়ের ওপর এমসিকিউ আনবো, তো আজকে তোমাদের যে এমসিকিউ মানে জিকের ওপরে, সেটা হচ্ছে ইতিহাস এবং ভূগোলের ওপর। তোমরা জানো যে গ্রুপ সি এবং গ্রুপ ডির যে পরীক্ষা 2025-এর বিজ্ঞপ্তি অনুযায়ী 2026-এ ফেব্রুয়ারি মাস অথবা মার্চ মাসে হতে চলেছে। তো তার ইতিহাস এবং ভূগোল এই দুটো সাবজেক্ট থেকে কোয়েশ্চেন আসবে, তোমাদের সিলেবাসে অলরেডি মেনশন করা আছে। তো সেখান থেকেই আমরা ইতিহাস এবং ভূগোল 15 অর্থাৎ 15টা ইতিহাস থেকে এবং 15টা কোয়েশ্চেন ভূগোল থেকে থাকবে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা কোয়েশ্চেনগুলো ফলো করো। যারা গ্রুপ সি এবং গ্রুপ ডিকে পাখির চোখ করছো না, তাদের জন্য এই কোয়েশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। তো আমার সাথে তোমরাও অবশ্যই কোয়েশ্চেনগুলোকে প্র্যাকটিস করো। চলো আজকে 30টা কোয়েশ্চেন আমরা সলভ করব সম্পূর্ণ নতুন সিলেবাসের উপর। দেখো, সম্পূর্ণ নতুন সিলেবাসের উপর তৈরি করা আমাদের এই কোয়েশ্চেন অ্যান্সার, আশা করি তোমাদের খুব কাজে লাগবে। চলো আমরা তবে আসি আমাদের কোয়েশ্চেনে। তো তার আগে তোমাদের একটা জিনিস বলে রাখি, আমাদের বিভিন্ন স্যারেরা জেনারেল অ্যাওয়ারনেস, লজিক্যাল রিজনিং, ইংলিশ বা এরিথমেটিক বা জেনারেল অ্যাওয়ারনেস যাই বলো, প্রত্যেকটা সাবজেক্টের ওপরে কিন্তু আমাদের চ্যানেলে ক্লাস দেওয়া হয়েছে। তোমরা এটা লক্ষ্য করবে, ঠিক আছে? যারা এখনো পর্যন্ত দেখোনি তারা অবশ্যই ভিডিওগুলো দেখে নাও। ক্লিয়ার? তো প্রতিটা সাবজেক্টের ওপর ক্লাস করা হচ্ছে, তোমরা ওটা দেখে নিও। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট চলো আমরা পরের আরেকটা অ্যানাউন্সমেন্ট তোমাদের একটু দেখাবো। সেটা হচ্ছে যে এডুকেটামের তরফ থেকে 15টা প্র্যাকটিস সেটের একটা পিডিএফ অলরেডি আমরা লঞ্চ করে দিয়েছি। তোমরা যদি পিডিএফগুলো পেতে চাও তাহলে কি করবে, তোমাদের কি করণীয়? তোমাদের কিছুই করণীয়, খুব সামান্য একটা জিনিস, যে তোমরা হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারটায় 9002059299। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, বলবে যে স্যার আমার প্র্যাকটিস সেট চাই। 15টা প্র্যাকটিস সেট আমরা অলরেডি লঞ্চ করেছি, সেটা প্র্যাকটিস সেট চাই। এবং যার দাম দেখো, মিনিমাম একটা প্রাইস রাখা হয়েছে, কত? 150 টাকা। তো 150 টাকা মিনিমাম প্রাইসে তোমার যদি গ্রুপ সি গ্রুপ ডির একটা চাকরি হয়ে যায় তাতে ক্ষতি কি? তো সেই জন্য দেখো, তোমরা এটা চাইবে যে স্যার প্র্যাকটিস সেট আমার চাই। তারপরে তোমাদের যে পেমেন্ট করবে তার যে স্ক্রিনশট সেটা পাঠিয়ে দিও। এই যে আমাদের দেখতে পাচ্ছ একটা কিউআর কোড দেওয়া আছে, এই কিউআর কোড তোমরা স্ক্যান করে পাঠিয়ে দেবে। তবে খেয়াল করবে, এই যে নাম্বার আর এই নাম্বারটা, দুটো নাম্বার কিন্তু আলাদা। পল্লব সাহা স্যারের দেখো নাম দেখতে পাবে, এবং এখানে তোমাদের সিম্পল 150 টাকা পেমেন্ট করে তোমরা 15টা পিডিএফ নিয়ে নাও। আশা করি তোমাদের খুব কাজে লাগবে আসন্ন পরীক্ষার জন্য। চলো, তো আমরা এবার আসি ডাইরেক্টলি আমাদের কোয়েশ্চেনে। তো প্রথমে আমরা ইতিহাসের 15টা কোয়েশ্চেন দেখব, ঠিক আছে? প্রথমে ইতিহাসের আমরা 15টা কোয়েশ্চেন করব। তো ইতিহাসের কোয়েশ্চেনের পর আমরা চলে যাব বাকি 15টা কোয়েশ্চেন ভূগোলের। চলো নেক্সট কোয়েশ্চেন। প্রথম দেখো যে কোয়েশ্চেনে আমরা আসছি, সেই কোয়েশ্চেনটা দেখো। ভারতের শেষ স্বাধীন আফগান সুলতান কে ছিলেন? 4টি অপশান দেখো। আফগান সুলতান বলেছে, শেষ আফগান সুলতান, খেয়াল করবে। তো সেখানে আছে বহুলুল লোদি, ইব্রাহিম লোদি, সিকান্দার লোদি, দাউদ খান কারনানি। আচ্ছা, তো 4টি অপশান এখানে দেওয়া আছে দেখো। তো লোদি বংশের, বুঝতেই পারছো লোদি বংশ হচ্ছে আফগান সুলতান বংশের। তো সেখানে দেখো শেষ স্বাধীন আফগান সুলতান, অর্থাৎ আফগান বংশের স্বাধীন শেষ সুলতান কে ছিল, এটাই তো তোমরা চেয়েছে। তা উত্তরে প্রশ্নের কি হবে? উত্তরে প্রশ্নের হবে নিশ্চয়ই ইব্রাহিম লোদি। তোমরা জানো যে ইব্রাহিম লোদি আর মুঘল সাম্রাজ্যের যে সম্রাট বাবর, সেই বাবরের সঙ্গে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধটার নাম হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ। তো ইব্রাহিম লোদিকে পরাজিত করেই মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল। তো এখানে যেহেতু বলেছে, দেখো একটা ছোট্ট তোমার একটু খেয়াল করলে দেখতে পাবে শেষ স্বাধীন আফগান সুলতান। তো ইব্রাহিম লোদিকে পরাজিত করে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল। এবার তার পাশাপাশি দেখো, ইব্রাহিম লোদিকে যেহেতু পরাজিত করেছিল, তো ইব্রাহিম লোদির সময়কালটা কোন সময় থেকে? তো ইব্রাহিম লোদি যদি সময়কাল দেখো, তো 1527 থেকে 1526 এই ছিল ইব্রাহিম লোদির সময়কাল। কারণ কি? পানিপথের প্রথম যুদ্ধ 1526 এপ্রিল মাস। তো পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে বাবর পরাজিত করে, সেক্ষেত্রে তার যে টেনিয়র, ইব্রাহিম লোদির যে টেনিয়র, সেটা শেষ হয়ে যায়। তো শেষ স্বাধীন আফগান সুলতান তিনি হলেন ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদির, যদি আমি লোদি বংশের কথায় আসি, তাহলে লোদি বংশের প্রতিষ্ঠাতাকে সেটা তোমরা জানো যে আচ্ছা সেটা আমি বলছি না, তোমরা কমেন্ট করে জানাবে যে লোদি বংশ, সেই লোদি বংশের প্রতিষ্ঠাতাকে, সেটা কমেন্ট করে তোমরা জানাবে। আশা করি তোমরা ইতিহাস পড়েছো বা ইতিহাস সম্পর্কে তোমাদের জ্ঞান আছে, সম্যক একটা জ্ঞান আছে। তো সেক্ষেত্রে সেটা তোমরা কমেন্ট করে জানাও। ওকে, তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে? অপশান বি। নেক্সট, পরের কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনে যদি আমরা আসি, দেখতে পাবে ইতিহাসের কোশ্চেন অবশ্যই। বন্দে মাতরম পত্রিকাটি প্রথম কে সম্পাদনা করেছিলেন? পত্রপত্রিকার ভূমিকা ভারতের স্বাধীনতার ইতিহাসে মানে কি বলবো, খুব গুরুত্বপূর্ণ। তো বন্দে মাতরম এই পত্রিকাটা প্রথম কে সম্পাদনা করেছিলেন, এটা হচ্ছে তোমাদের প্রশ্ন। 4টি অপশান এখানে দেওয়া আছে দেখো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অরবিন্দ ঘোষ, বিপিনচন্দ্র পাল এবং লালা লাজপত রায়।
তো এই প্রশ্নের উত্তর কি হবে? যারা অলরেডি বি করছো না তারা একদম ঠিক করছো, অরবিন্দ ঘোষ সেটা হচ্ছে বন্দে মাতরম পত্রিকার সম্পাদক। তবে হ্যাঁ, বন্দে মাতরম যে পত্রিকাটা বিদেশেও পাবলিশড হতো, তো বিদেশ যদি বলে না, বন্দে মাতরম পত্রিকা যদি বিদেশ, অরবিন্দ ঘোষ পাবলিশ করতেন, যে সম্পাদক ছিলেন দেশে, বিদেশে হলে তার উত্তর কি হবে না, তার উত্তর হবে মাদাম কামা। ঠিক আছে, তো বন্দে মাতরম পত্রিকা যদি বলে দেশে তখন হবে অরবিন্দ ঘোষ, আর যদি হয় বিদেশে তাহলে হবে কি মাদাম কামা। প্রশ্নটা ভালো করে মনে রাখবে। আচ্ছা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় একটা পত্রিকার নাম বলো, তার নাম কি গো? তার নাম হচ্ছে বঙ্গদর্শন। এটাও পাশাপাশি একটু মনে রাখতে হবে, বঙ্গদর্শন। ক্লিয়ার? বিপিন চন্দ্র পালের সম্পাদনায় যে পত্রিকা তার নাম হচ্ছে নিউ ইন্ডিয়া। আচ্ছা, নিউ ইন্ডিয়া, ঠিক আছে। আচ্ছা, লালা লাজপত রায়ের পত্রিকার যেটা সম্পাদনা ছিল সেটা হচ্ছে দা পাঞ্জাবি। এই বিভিন্ন যে পত্রপত্রিকা, এছাড়াও ওনারা বিভিন্ন পত্রপত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু এগুলো উল্লেখযোগ্য পত্রপত্রিকা। ঠিক আছে, তো উত্তর এখানে কি হবে? অরবিন্দ ঘোষ। বিদেশে হলে মাদাম কামা। দেখো, একটা কোয়েশ্চেন থেকে আমি 4 থেকে 5টা কোয়েশ্চেন ফরমেশন করলাম। এইভাবে জিকে না পড়লে না তোমার পক্ষে মনে রাখা সম্ভব না, তোমাকে কানেক্ট করাতে হবে বিভিন্ন কোয়েশ্চেনের সঙ্গে বিভিন্ন কোয়েশ্চেন। ক্লিয়ার? চলো আমরা চলে আসছি থার্ড কোয়েশ্চেনে। থার্ড কোয়েশ্চেন যেটা আছে সেটা দেখো 3 নম্বর কোয়েশ্চেন, যে 3 নম্বর কোয়েশ্চেনে আছে কোন চোল রাজা গঙ্গাইকোন্ড চোল উপাধি গ্রহণ করেছিলেন? প্রথম রাজরাজ, প্রথম রাজেন্দ্র চোল, কুলোতুঙ্গ নাকি রাজাধিরাজ? তোমরা জানো যে চোল বংশের সর্বশ্রেষ্ঠ রাজাকে রাজেন্দ্র চোল। তাহলে গঙ্গাইকোন্ড চোল উপাধি কে ধারণ করেছিলেন? অবভিয়াসলি উত্তর কি হবে? অপশান বি, রাজেন্দ্র চোল। রাজেন্দ্র চোল এতটাই দোর্দণ্ড প্রতাপ রাজা ছিলেন না, তিনি উত্তর ভারতের যে গঙ্গা, সেই গঙ্গা পর্যন্ত তিনি তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন, এবং সেখানকার গঙ্গার জল তিনি নিয়ে এসে নিজের যে রাজধানী গঙ্গাইকোন্ড চোল যে উপাধিটা মানে নিজেদের রাজধানী তিনি প্রতিষ্ঠা করেছিলেন। ক্লিয়ার? তাহলে তিনি যা দোর্দণ্ড প্রতাপ রাজা ছিলেন সেই হিসাবে তিনি এই উপাধিটা নিয়েছিলেন গঙ্গাইকোন্ড চোল। গঙ্গা নদী উত্তর ভারত পর্যন্ত তিনি সাম্রাজ্য বিস্তার করেছিলেন। মনে রাখবে, এইটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পরীক্ষায় কিন্তু আসে। ঠিক আছে, প্রথম রাজেন্দ্র চোল, এবং ইনি সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন ওই বংশের, মানে চোল বংশের। নেক্সট, পরের কোয়েশ্চেন 4 নম্বর যদি প্রশ্নে আসি, দেখো 4 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে? 1927 সালের বাটলার কমিটির মূল উদ্দেশ্য কী ছিল? শিক্ষা সংস্কার, দেশীয় রাজ্য ও ব্রিটিশ সরকারের মধ্যে সম্পর্ক উন্নয়ন, বিচার ব্যবস্থা আধুনিকীকরণ নাকি সেনা বিভাগের সংস্কার? এরকম ইংরেজ আমলে বহু কমিটি গঠিত হয়েছিল। তো 1927-এর এই যে কমিটি, যেটার নাম হচ্ছে বাটলার কমিটি। ক্লিয়ার? তো বাটলার কমিটির উদ্দেশ্য কি ছিল না, উত্তর হবে বিএডটা, অর্থাৎ দেশীয় রাজ্য এবং ব্রিটিশ সরকারের মধ্যে সম্পর্ক স্থাপন। অর্থাৎ দেশীয় যারা রাজা ছিল এবং ব্রিটিশ সরকার, তাদের মধ্যে সম্পর্ক ঠিকঠাক রাখার জন্য, আরও উন্নতি করার জন্য এই কমিশন বা এই কমিটি গঠন হয়েছিল। কারণ ব্রিটেন আমাদের যে শাসন করেছে না, বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবন্ধকতা এসেছে। তো এই যে সময়ে, যে 1927-এর কথা বলছি, সেই সময় তো বুঝতে পারছো স্বাধীনতার জাস্ট কিছু বছর আর বাকি আছে। তো সেই সময় বাটলার কমিটির উদ্দেশ্য এটাই ছিল যে ব্রিটিশ সরকার আর ভারতের দেশীয় রাজ্যগুলোর মধ্যে যেন সম্পর্কের উন্নয়ন হয়। ক্লিয়ার? তো এটার উত্তর কি হবে? অপশান বি। চলো নেক্সট কোয়েশ্চেন। পরের যদি আমি 5 নম্বর কোয়েশ্চেনে আসি, দেখো 5 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে? মুঘল আমলে মনসবদারি প্রথা কে প্রবর্তন করেছিলেন? বাবর, আকবর, শাহজাহান নাকি ঔরঙ্গজেব? এই প্রশ্নটা অলরেডি আমি আগে প্র্যাকটিস সেটে করিয়েওছি, তবু আরেকবার দেখি তোমাদের মনে থাকে কিনা। তো মনসবদারি প্রথা, আচ্ছা একটা কথা বলো, যে মনসব, এই যে শব্দটা না, মনসব শব্দের অর্থ হচ্ছে পদমর্যাদা। তোমাদের কোনো একটা প্রিভিয়াস ইয়ার পরীক্ষা এটা এসেছিল, মনসব শব্দের অর্থ হচ্ছে পদমর্যাদা। এবার বলি উত্তর কি হবে? তো মনসবদারি প্রথা মুঘল আমল, তো তার সঙ্গে কার সম্পর্ক জড়িয়ে? অবভিয়াসলি অপশান কি হবে? আকবর। আকবরের সময় হচ্ছে মনসবদারি প্রথা। এটাও বলে দিই যে মনসবদারি প্রথা কোন সময় লঞ্চ হয়েছিল? 1571 সালে মনসবদারি প্রথা লঞ্চ হয়েছিল। পদমর্যাদা কেমন না, দেখো মুঘল আমলে আকবরের শাসনকালে বিভিন্ন পদমর্যাদায় যারা সরকারি বিভিন্ন কর্মচারী কাজ করতেন, কেউ সামরিক ক্ষেত্রে, কেউ প্রশাসনিক ক্ষেত্রে, তারা নিজ নিজ যোগ্যতায় সেই পদটা পেতেন। তাদের মধ্যে কোনো রকম বংশানুক্রমিক নয় যে বংশানুক্রমিকভাবে পদটা পেয়ে যাবে। নিজ যোগ্যতায় কেউ সেনাবাহিনীর দায়িত্বে, কেউ প্রশাসনিক বিভাগের দায়িত্বে, কেউ সামরিক দায়িত্বে, এরকম থাকতো। ঠিক আছে, এবং তারা বংশানুক্রমিক কোনো পদ নয়। এইটা কিন্তু আকবরের সময় করেছিলেন এই মনসবদারি প্রথা সিস্টেমকে। এবং কোন সেনাবাহিনীর আন্ডারে কত কত ঘোড়া থাকবে, কত কত সৈন্যবাহিনী থাকবে, সেটাও কিন্তু এই মনসবদারি প্রথার মাধ্যমে নির্ণয় হতো। অর্থাৎ মনসব যারা থাকতেন তারা ঠিক করতেন। ক্লিয়ার? তো যাই হোক, এই প্রশ্নের উত্তর কি হবে? আকবর। আশা করি বোঝাতে পারলাম, বুঝতে পারলে। নেক্সট, পরের কোয়েশ্চেন।
পরের দেখো 6-এর কোশ্চেনে যদি আসি, 6-এর কোশ্চেনটা কি বলছে একটু দেখো। ইবন বতুতা কার সময় ভারতে এসেছিলেন? আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, গিয়াসউদ্দিন বলবন, নাকি ফিরোজ শাহ তুগলক? ক্লিয়ার? এখানে দেখো তুগলক বংশ, খলজি বংশ, নানান রকম তোমার অপশানে দেওয়া আছে। তো এখানে দেখো যেটা ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে এসেছিলেন, এটা অপশানে উত্তর কি হবে? তা অপশান অনুযায়ী উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক। তো মোহাম্মদ বিন তুগলকের সময় ইবন বতুতা ভারতে এসেছিলেন। মোহাম্মদ বিন তুগলকের ইতিহাসে তোমরা সকলেই জানো যে পাগলা রাজা বলা হয়, তাই তো? পাগলা রাজা। ক্লিয়ার? আচ্ছা, আর পাশাপাশি আর একটা জিনিস বলি, মোহাম্মদ বিন তুগলকের সময়কালটা কি না? সময়কাল হচ্ছে 1325 থেকে 1351, এই হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের সময়কাল। ক্লিয়ার? তো ইবন বতুতা এসেছিলেন কোথা থেকে? ইবন বতুতা এসেছিলেন কোথা থেকে? মরক্কো থেকে। মরক্কো থেকে এসেছিলেন ইবন বতুতা। তাহলে ইবন বতুতা মরক্কো থেকে এসেছিলেন। ইতিহাসে পাগলা রাজা মোহাম্মদ বিন তুগলক সব পরিচিত, এবং তার সময়কালটাও আমি বলে দিলাম। এই সময় ইবন বতুতা এসেছিলেন। তোমাদের একটা কাজ, কমেন্ট সেকশানে ইবন বতুতার লেখা যে বিখ্যাত বইটা, যেটা পরীক্ষায় বারবার আসে, আমি এখানে বলবো না, তোমরা কমেন্টে জানাবে যে ইবন বতুতার লেখা বিখ্যাত বইটার নাম কি। ক্লিয়ার? আশা করি বোঝাতে পারলাম। চলো নেক্সট, বাকি অপশানগুলো দেখো। বাকি তো অপশানগুলো কোনোটাই হবে না। চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে আসি। পরের কোয়েশ্চেনে দেখো 7 নম্বর কোয়েশ্চেন, খুব ভালো কোয়েশ্চেন একটা এবং একটু টাফ লেভেলের কোয়েশ্চেন। দেখো, অ্যান্টি সার্কুলার সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? অ্যান্টি সার্কুলার সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? শচীন্দ্র প্রসাদ বসু, অশ্বিনী কুমার দত্ত, কৃষ্ণ কুমার মিত্র, নাকি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়? এখন প্রশ্ন হচ্ছে অ্যান্টি সার্কুলার সোসাইটি বিষয়টা কি, সেটাকে জানতে হবে। তো একটু জেনে নাও অ্যান্টি সার্কুলার সোসাইটি জিনিসটা কি। না তোমরা জানো যে স্বদেশী আন্দোলন যখন হয় না, তো স্বদেশী আন্দোলন স্যার কখন হয় আবার? না স্বদেশী আন্দোলন তোমরা বললেই বুঝতে পারবে, এটারই আর একটা নাম কি? বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গ, এবার নিশ্চয়ই বুঝতে পারছো। তা বঙ্গভঙ্গ কখন? 1905 বঙ্গভঙ্গ। ক্লিয়ার? তো সেই স্বদেশী আন্দোলনের সময় বিভিন্ন যে একটা সার্কুলার জারি হয়েছিল ইংরেজদের তরফ থেকে, একটা হচ্ছে কার্লাইল সার্কুলার, কয়াকা কার্লাইল সার্কুলার। কার্লাইল সার্কুলার কি ছিল সার্কুলারে? না যদি কোনো স্টুডেন্ট স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে যদি কোনো স্টুডেন্ট ব্রিটিশ বিরোধী কোনো কাজের সঙ্গে মানে যুক্ত হয়ে যায়, ব্রিটিশ বিরোধী কোনো কাজের সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহলে তাদের কি ওই শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুল কলেজ থেকে বহিষ্কার করে দেওয়া হবে। এটা ছিল কার্লাইল সার্কুলারের মানে সার্কুলার জারি হয়েছিল সেই সময়, ইংরেজরা জারি করেছিল। তারই এগেনস্টে তারই এগেনস্টে এই অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল, মানে ওটাকে মিনিমাইজ করার জন্য, ওটার বিরুদ্ধে যে যে ব্যবস্থাটা ইংরেজরা আনতে চেয়েছিল তার এগেনস্টে হচ্ছে অ্যান্টি সার্কুলার সোসাইটি। তো এটাকে প্রতিষ্ঠা করেছিল সেই সময়, উত্তর হবে এখানে অপশান শচীন্দ্র প্রসাদ বসু। শচীন্দ্র প্রসাদ বসু তার সময় কিন্তু বা তিনি প্রতিষ্ঠা করেছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটি। আশা করি বোঝাতে পারলাম কোন সময়ের ঘটনা, কি সার্কুলার জারি হয়েছিল, তার এগেনস্টে সার্কুলার কি জারি হয়েছিল, কে জারি করেছিলেন, সব কটা বিষয় আমি কিন্তু পুরো ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিলাম। নেক্সট পরের কোয়েশ্চেনে আসি। পরের কোয়েশ্চেনে যদি আমি দেখি 8 নম্বর কোয়েশ্চেন, দেখো বৈদিক যুগে অঘ্না এই শব্দটা কার ক্ষেত্রে বা কোন ক্ষেত্রে ব্যবহার করা হতো? ব্রাহ্মণ, নারী, গরু, না অতিথি? কোনটা বোঝাতে অঘ্না এই শব্দটা বোঝানো হতো? ক্লিয়ার? তো উত্তর কি হবে? উত্তর হচ্ছে তোমাকে মনে রাখতে হবে গরু। গরু বৈদিক যুগ, তো বৈদিক যুগে এই শব্দটাকে তোমার গরুকে রিপ্রেজেন্ট করার জন্য ব্যবহার করা হতো। নেক্সট পরের কোয়েশ্চেন 9-এর কোয়েশ্চেনে যদি আসি, দেখো 9-এর কোয়েশ্চেনে কি পাই আমরা? এলাহাবাদ প্রশস্তি, খুব পরিচিত একটা কোয়েশ্চেন। এলাহাবাদ প্রশস্তি বহুবার পরীক্ষায় এসেছে। এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? খুব সিম্পল কোয়েশ্চেন, সমুদ্রগুপ্ত, কলহন, হরিসেন, নাকি বাণভট্ট? তো সমুদ্রগুপ্ত, উত্তর কি হবে? সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের সমুদ্রগুপ্তকে রচনা করেছিলেন, এলাহাবাদ প্রশস্তিকে রচনা করেছিলেন, উত্তর কি হবে? হরিসেন। সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন তো হরিসেন, তো হরিসেন লিখেছিলেন সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি। এবং সমুদ্রগুপ্ত ছিলেন গুপ্ত সাম্রাজ্যের বলতে পারো একজন মানে সর্বশ্রেষ্ঠ বলতে পারো, সর্বশ্রেষ্ঠ একজন রাজা। ঠিক আছে, গুপ্ত সাম্রাজ্য। তো তার সভাকবি ছিলেন হরিসেন, তো হরিসেনের লেখা হচ্ছে এলাহাবাদ প্রশস্তি। আচ্ছা এবার দেখো বাণভট্ট রয়েছে, তো বাণভট্ট কার সভাকবি ছিলেন গো? হর্ষবর্ধনের সভাকবি ছিলেন। বাণভট্ট হর্ষবর্ধনের সভাকবি ছিলেন। আচ্ছা তো বাণভট্টের লেখা তোমার একটা বই আছে, সেটা হচ্ছে তোমার হর্ষচরিত, কাদম্বরী বই আছে। আচ্ছা কলহনের লেখা বইটার কি নাম? রাজতরঙ্গিনী। কলহনের লেখা রাজতরঙ্গিনী।
রাজতরঙ্গিনী বইটা যেখানে কাশ্মীরের ইতিহাস লেখা আছে, কাশ্মীরের ইতিহাস, এগুলো তোমরা জানো, তবু আমি দেখিয়ে দিলাম। তাহলে সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন, এলাহাবাদ প্রশস্তির সঙ্গে যুক্ত, কলহনের লেখা রাজতরঙ্গিনী, কাশ্মীরের ইতিহাস, আর বাণভট্ট যিনি ছিলেন হর্ষবর্ধনের সভাকবি, তার লেখা হচ্ছে হর্ষচরিত বা তোমার কাদম্বরী, এইগুলো লেখা। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেনে আসি আমরা, তাহলে উত্তর কি হবে এখানে? হরিসেন হচ্ছে আমাদের উত্তর হয়ে যাবে। নেক্সট পরের কোয়েশ্চেনে যদি আসি, 10 নম্বর কোয়েশ্চেনে দেখো, 10 নম্বর কোয়েশ্চেন কি বলছে ইতিহাসে, ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি? AITUC, মাদ্রাজ লেবার ইউনিয়ন, আহমেদাবাদ টেক্সটাইল লেবার অ্যাসোসিয়েশন, নাকি CITU? খুব ভালো কোশ্চেন এটা। তো ট্রেড ইউনিয়ন ভারতের প্রথম বলেছে, উল্লেখযোগ্য বা সর্ববৃহৎ বলেনি। তা প্রথম যদি বলে না ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন, তাহলে উত্তর হবে এইটা, অপশান বি, অর্থাৎ মাদ্রাজ লেবার ইউনিয়ন। মাদ্রাজ লেবার ইউনিয়ন কবে প্রতিষ্ঠা? না 1918-তে। মাদ্রাজ লেবার ইউনিয়ন যেটা হচ্ছে ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন। যদি বলে সর্ববৃহৎ বা সর্বপ্রসিদ্ধ সেই সময়, সেইটা কিন্তু হবে কিন্তু AITUC। এটা হচ্ছে হবে কবে? 1920-তে, যেটা সেই সময় সর্ববৃহৎ ছিল। AITUC অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, ফুল ফর্মটা দেখে নাও, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। এটা 1920-তে এস্টাবলিশ, কিন্তু সর্বপ্রথম যদি বলে মাদ্রাজ লেবার ইউনিয়ন। আর AITUCটা সর্ববৃহৎ সেই সময় ভারতে 1920-তে। সেটা ক্লিয়ার? আশা করি বোঝাতে পারলাম। তো উত্তর হবে বি। নেক্সট পরের কোয়েশ্চেন, পরের কোয়েশ্চেনে দেখো 11 নম্বর কোয়েশ্চেন, তত্ত্ববোধিনী বা তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? তোমরা ইতিহাস পড়তে গিয়ে তোমরা জানো যে অনেক সমাজ সংস্কারদের আমাদের ইতিহাসে পড়তে হয়েছে। তো সেই সমাজ সংস্কারকদেরই নাম দেওয়া আছে, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, রামমোহন রায়, নাকি অক্ষয় কুমার দত্ত। তো তত্ত্ববোধিনী সভা যার প্রতিষ্ঠাতা কে ছিলেন? না তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন, তোমরা অলরেডি করে ফেলেছো হয়তো, তবু বলে দিই, যেটা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা। কবে গো সেটাও একটু জেনে নাও, যে 1839-এ তত্ত্ববোধিনী সভা। অ্যাকচুয়ালি সভাগুলোর উদ্দেশ্য কি বলতো? না সভাগুলোর উদ্দেশ্য হচ্ছে সমাজ থেকে কুসংস্কার দূরীকরণ, সমাজ সংস্কারক, সমাজকে সংস্কার করা, এইগুলো। তারপরে তুমি বলতে পারো পৌত্তলিকতা নিয়ে কিছু প্রশ্ন থাকে, তো সেই সবগুলোই হচ্ছে সমাজ সংস্কারের তৎকালীন দিনের কাজ ছিল। তো তত্ত্ববোধিনী সভা সেরকমই একটা সভা যা স্থাপন করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। এছাড়া রাজা রামমোহন রায় তোমরা জানো যে ইনি জড়িত ছিলেন তোমার আত্মীয় সভার সঙ্গে, আত্মীয় সভা। ক্লিয়ার? আত্মীয় সভা যেটা হচ্ছে কবে? না 1915। ক্লিয়ার? তো এইগুলো উত্তর কি হবে? অপশান এ। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট পরের কোশ্চেন, পরের কোশ্চেন হচ্ছে, চলে আসো পরের কোশ্চেনে দেখো, নাদির শাহ কত সালে ভারত আক্রমণ করেছিলেন? একদম খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নাদির শাহের ভারত আক্রমণের কাল একবারে মুখস্থ রাখতে হবে তোমাদের। কবে? না 1739। অপশানের উত্তর অনুযায়ী 1739, 1739 খ্রিস্টাব্দে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন। তো 1739 সালে যখন নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন, তখন তোমরা সাল দেখে বুঝতে পারছো তখন নিশ্চয়ই মুঘল সাম্রাজ্য চলছে। তো সেই সময় মুঘল সম্রাট ছিল হচ্ছে, খুব এইটাও পড়ে পরীক্ষায়, যেটা হচ্ছে মোহাম্মদ শাহ। মোহাম্মদ শাহ সেই সময় ছিলেন মুঘল সম্রাট, মুঘল সম্রাট। ঠিক আছে? তো নাদির শাহের ভারত আক্রমণ কালে মুঘল সম্রাট ছিলেন মোহাম্মদ শাহ, এবং এই যুদ্ধটারও একটা নাম আছে, সেটা হচ্ছে কারনালের যুদ্ধ। কারনালের যুদ্ধ। ঠিক আছে? 3টে কোশ্চেন। তো কারনালের যুদ্ধ, নাদির শাহের ভারত আক্রমণ, মুঘল সম্রাট মোহাম্মদ শাহ, 3টে ইনফরমেশন আমরা পেয়ে গেলাম। ক্লিয়ার? আর 1739 দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেনে আসি। নেক্সট কোয়েশ্চেন যদি 13 কোয়েশ্চেনে চলে আসি, তাহলে কি দেখতে পাবো, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ যেটা টোকিওতে, এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লিগ যার টোকিওতে যেটা ছিল, তার প্রতিষ্ঠাতা কে ছিলেন? সুভাষচন্দ্র বোস, নাকি রাসবিহারী বসু, ক্যাপ্টেন মোহন সিং, নাকি শরৎচন্দ্র বসু? কি হবে উত্তর? তোমাদের কি মনে হয় কি উত্তর হতে পারে? তো উত্তর এখানে একটাই হবে, সেটা হচ্ছে রাসবিহারী বসু। অফকোর্স রাসবিহারী বসু ছিলেন যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ এর প্রতিষ্ঠাতা। কোথায়? টোকিওতে। আর সুভাষচন্দ্র বসু তোমরা জানো যে আজাদ হিন্দ ফৌজের যে মধ্যমণি ছিলেন না, আজাদ হিন্দ ফৌজকে যিনি লিড করেছিলেন সামনে থেকে, তিনি হলেন সুভাষচন্দ্র বসু। আর রাসবিহারী বসু হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ। ঠিক আছে? নেক্সট চলে আসি আমরা পরের কোশ্চেনে। আশা করি তাহলে বোঝা গেল পরের কোশ্চেন। পরের কোশ্চেন দেখো 14 নম্বর কোশ্চেন কি বলছে, কোন লিপিতে অশোকের নাম ব্যক্তিগতভাবে উল্লেখ করা হয়েছে? 4টি অপশান দেখো, 4টি অপশান তোমরা দেখে নাও কি কি অপশান। তোমরা আশা করি এই কোশ্চেনটার সঙ্গে খুবই পরিচিত, অলরেডি প্রিভিয়াস ইয়ার এই কোশ্চেন পড়েছে, অলরেডি পড়েছে। তোমরা যারা একটু পড়াশোনা করো তারা জানো। তা উত্তর কি হবে? উত্তর হবে অপশান সি, মাস্কি লিপিতে, যেটা হচ্ছে অশোকের নাম ব্যক্তিগতভাবে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, অশোক যে যুদ্ধের পর
যে যুদ্ধের পর যুদ্ধ ছেড়ে দিয়ে ধর্মের দিকে মন প্রাণ দিলেন, সেই যুদ্ধটার নাম কি? সেই যুদ্ধটার নাম হচ্ছে কলিঙ্গ যুদ্ধ। কলিঙ্গ যুদ্ধ। কত সেটা? 260 থেকে 261 এই সময়কারের কলিঙ্গ যুদ্ধ। এরপরই তিনি কি ধর্মে কর্মে মন দিলেন, তিনি কি করলেন? যুদ্ধ ছেড়ে দিলেন প্রায় এক প্রকার। তো সেটাই তো, এইটা কলিঙ্গ যুদ্ধের সালটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো উত্তর কি হবে এখানে? মাস্কি লিপি। ওকে, নেক্সট পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেনে আসছি, এবং পরের কোশ্চেনে 15 নম্বর কোশ্চেনে কি বলছে? 15 নম্বর কোশ্চেন বলছে, ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হওয়ার সময় ভারতের ভাইসরয় সেই সময় কে ছিলেন? কার্জন, হার্ডিঞ্জ, মিন্টো নাকি চেমসফোর্ড? এগুলো তোমাদের অনেককেই গুলিয়ে যায় দেখেছি, যে কে কোন সময়ের ভাইসরয় ছিল। তার জন্য তোমাদের করতে হয় কি, লিস্ট একটু করতে হয়, এবং লিস্ট সেখানে মনে রাখতে হয় যে কার সময় কোন উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে, কোন ভাইসরয়ের সময় বা গভর্নর জেনারেলের সময়। তো এখানে দেখো, ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে ট্রান্সফার হয়। প্রথমত কোন সময় ট্রান্সফার হয় এটা তোমাকে মনে রাখতে হবে। কোন সময়? 1911-তে দিল্লিতে, কলকাতা থেকে দিল্লিতে ট্রান্সফার হয়। তো এই সময় কে ছিলেন? এই সময় ছিলেন হার্ডিঞ্জ ছিলেন, দ্বিতীয় হার্ডিঞ্জ বা লর্ড হার্ডিঞ্জ টু, এই সময় ছিলেন তোমার ভাইসরয়। ওকে, কিন্তু এখানে আর একটা প্রশ্ন এসেছিল একবার WBCS কোয়েশ্চেনে, যে ভারতের রাজধানী এখানে আছে কলকাতা থেকে দিল্লি, কিন্তু প্রশ্ন আসে যে দিল্লি থেকে নিউ দিল্লি, ভারতের বর্তমান রাজধানী তো নিউ দিল্লি, তো দিল্লি থেকে নিউ দিল্লিতে কবে ট্রান্সফার হয়েছে? এই প্রশ্নটা খুব একবার এসেছিল। তো প্রশ্নটার উত্তর ভালো করে জেনে নাও। 1931, 1931 সালে দিল্লি থেকে নিউ দিল্লিতে ভারতের রাজধানী ট্রান্সফার হয়েছিল। এই প্রশ্নের পাশাপাশি ওটাও তোমরা জেনে রাখো। নেক্সট পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেনে যদি আসি, তো দেখো, আচ্ছা, পরে আমরা দেখতে পাচ্ছি যে আমরা 15টা অলরেডি ইতিহাস থেকে করে নিলাম কোশ্চেন। এরপর আমরা ভূগোল থেকে 15টা কোশ্চেন রেখেছি। তোমাদের ইতিহাসের কোশ্চেন, ভূগোলের কোশ্চেন ওভারঅল যেমন লাগবে তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আচ্ছা, তো এবার আমাদের পড়বো যেটা, সেটা হচ্ছে ভূগোল থেকে 15টা কোশ্চেন আমরা দেখবো। ক্লিয়ার? তো ভূগোল থেকে আমরা 15টা কোশ্চেন দেখবো। তোমরা কিন্তু প্রশ্নগুলো আমার সাথেই করো, যেমন ইতিহাসে তোমরা করলে সেইভাবে ভূগোলটাও তোমরা দেখে নাও। আচ্ছা, নেক্সট পরের কোশ্চেন দেখো। 16 নম্বর একবারে কোয়েশ্চেনে রেখেছি, 16 নম্বর কোয়েশ্চেনে। সেখানে দেখো 16, ওখানে 15 পর্যন্ত হয়েছে, 16। ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত? কন্যাকুমারী, লাক্ষাদ্বীপ, নিকোবর দ্বীপপুঞ্জ নাকি আন্দামান দ্বীপপুঞ্জ? তাহলে ইন্দিরা পয়েন্ট নাম শুনেছো, ইন্দিরা পয়েন্ট ভারতের দক্ষিণতম বিন্দু বলেই দিচ্ছে। তাহলে দক্ষিণতম বিন্দু হিসাবে অপশান তোমাদের একটাই চোখে পড়বে, সেটা হচ্ছে নিকোবর আইল্যান্ডে বা নিকোবর দ্বীপপুঞ্জে। যদি বলতো এখানে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু, যদি বলতো ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু, তখন উত্তর নিশ্চয়ই এটা তুমি করতে না, তখন কিন্তু কন্যাকুমারী করতে, তখন নিশ্চয়ই কন্যাকুমারী করতে, তাই না? মূল ভূখণ্ড মনে রাখবে, মূল ভূখণ্ড, মূল ভূখণ্ড। ক্লিয়ার? তাহলে মূল ভূখণ্ড বললে কন্যাকুমারী, ওভারঅল ভারতবর্ষ বললে নিকোবর আইল্যান্ড, তো সেটা পড়বে ইন্দিরা পয়েন্ট। ক্লিয়ার? নেক্সট চলে আসো পরের কোশ্চেনে। 17 নম্বর কোশ্চেনে যদি আসি, দেখো 17 নম্বর কোশ্চেনে, কোলেরু হ্রদ, ভারতের কোলেরু হ্রদ আছে, সেখানে কোন দুটো নদীর মোহনার মধ্যে অবস্থিত? অর্থাৎ কোলেরু হ্রদ কোন দুটো নদীর মাঝে অবস্থিত বা মোহনার মাঝে অবস্থিত? গঙ্গা যমুনা, মহানদী গোদাবরী, গোদাবরী কৃষ্ণা, কৃষ্ণা কাবেরী। ভূগোল পড়াটা এমন জিনিস যেখানে তুমি ম্যাপ স্টাডি না করলে না, সেখানে তুমি অনেক প্রশ্ন মিস করবে, ম্যাপ স্টাডি যদি না করো। যারা ম্যাপ স্টাডি করে তারা অলরেডি এসব প্রশ্নের উত্তর দিয়ে দেবে, তাদের মুখস্থ রাখার কোনো দরকার নেই। তো এই প্রশ্নের উত্তর কি হবে? কোলেরু হ্রদ। তাহলে কোলেরু হ্রদ হবে গোদাবরী এবং কৃষ্ণা। ঠিক আছে, গোদাবরী এবং কৃষ্ণা এর মধ্যে আছে কি তোমার কোলেরু হ্রদ। এটা কোন রাজ্যের মধ্যে পড়বে? রাজ্যের মধ্যে পড়বে যেটা, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ রাজ্যে পড়বে। আরেকটা পাশাপাশি হ্রদ তোমাদের একটু বলে রাখি, সেটা হচ্ছে যে পুলিকট, পুলিকট হ্রদ, পুলিকট। এটা কোথায় পড়বে? এটা তামিলনাড়ু অ্যান্ড অন্ধ্রপ্রদেশ, মানে অন্ধ্রপ্রদেশকে আমি এপি দিয়ে দিলাম। তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশ এই দুটোর যে সীমানা, সেই সীমানার মধ্যে পড়বে হচ্ছে পুলিকট। অনেকে গুলিয়ে ফেলে এটা, ক্লিয়ার? কিন্তু কোলেরু হ্রদ পড়বে তোমার গোদাবরী আর কৃষ্ণা, গোদাবরী আর কৃষ্ণার মাঝে পড়বে তোমার কোলেরু হ্রদ। ঠিক আছে, নেক্সট পরের কোশ্চেন। পরের কোশ্চেনে যদি চলে যাই, 18 কোশ্চেন দেখো। 18 কোশ্চেন হচ্ছে রেগুর মৃত্তিকা, খুব খুব পরিচিত একটা কোশ্চেন, রেগুর মৃত্তিকা। ক্লিয়ার? তো রেগুর মৃত্তিকা নিয়ে কোশ্চেনটা দেখো, রেগুর মাটি কোন চাষের জন্য সবচেয়ে উপযোগী? আমার মনে হয় সব থেকে কঠিন, সব থেকে সোজা কোশ্চেন তোমাদের। রেগুর মাটি যেটা হচ্ছে আমরা কৃষ্ণ মৃত্তিকাকে বলে থাকি, কৃষ্ণ মৃত্তিকা। ঠিক আছে, কৃষ্ণ মৃত্তিকাকে বলে থাকি। ক্লিয়ার? তো এখানে কি চাষ সব থেকে ভালো হয়? অবভিয়াসলি তুলো, তুলো চাষ সব থেকে ভালো হয় রেগুর মাটিতে। যেটা তোমরা রেগুর মাটি কোথায় কোথায় আধিক্য পাবে, দক্ষিণ ভারতে কিছু পাবে, পশ্চিম ভারতে পাবে, ওই জায়গাগুলো পেয়ে যাবে রেগুর মৃত্তিকা। তো রেগুরের সঙ্গে মনে রাখবে কৃষ্ণ মৃত্তিকা, আর তার সঙ্গে মনে রাখবে তুলো। এইভাবে কানেকশন করে পড়বে, তাহলেই হবে। নেক্সট, এবার দেখো ধান সবাই জানে যে পলি মাটিতে ভালো হয়।
নেক্সট পরের কোশ্চেন। পরের কোশ্চেনে যদি আসি 19-এর কোশ্চেন। 19-এর কোশ্চেনে কি আছে দেখো, যে ভারতের কোন রাজ্যে ডাফলা ও মিরি এই পাহাড় অবস্থিত, এরকম কিন্তু কোশ্চেন আসে তোমাদের, যে এটা কোথায় অবস্থিত, ওটা কোথায় অবস্থিত, পাহাড়, হ্রদ, নদী, এগুলো তো এটা কোথায়, এইগুলো দেখি তোমাকে কিন্তু উত্তর করে নিতে হবে। তুমি যদি একটা পাক্কা চাকরি পেতে চাও না, তোমাকে কিছু জিনিস তোমাকে এমনি দিমাগে সেট করে রাখতে হবে। তো এটা কোথায়, দেখা মাত্রই উত্তর করতে হবে কোথায়, অরুণাচল প্রদেশ। ডাফলা হিলস, মিরিক হিলস, সেগুলো কোথায় পাবে, অরুণাচল প্রদেশে পাবে। অরুণাচল প্রদেশের রাজধানী কোথায় গো, ইটানগর। অরুণাচল প্রদেশের রাজধানী হচ্ছে ইটানগর, যেটা হচ্ছে তোমার আমাদের নর্থ ইস্টার্ন যে স্টেটগুলোর মধ্যে পড়ে হচ্ছে অরুণাচল প্রদেশ। ক্লিয়ার? আচ্ছা, এবার অরুণাচল প্রদেশের একটা তোমার সব থেকে যে পূর্বে যে গ্রামটা আছে তার নাম তো জানো, যে কিবিথু। কিবিথু সব থেকে ইস্টার্নে পড়বে, তো সেটা হচ্ছে যে কিবিথু। ভারতের এটাও পড়ে যে ভারতের সব থেকে হচ্ছে পূর্ব দিকের যে পয়েন্ট, সেটা হচ্ছে কিবিথু গ্রাম একটা, সেটা কোথায় পড়বে, অরুণাচল প্রদেশে পড়বে। ঠিক আছে, নেক্সট পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেন দেখো, নিম্নের কোনটি ভারতের একটি পশ্চিম বাহিনী নদী? হ্যাঁ, এই ধরনের কোশ্চেনও আসে, কোনটা পশ্চিম বাহিনী নদী, কোনটা পূর্ব বাহিনী নদী নয়, এরকম কোশ্চেনও আসে। তো তাপ্তি, কৃষ্ণা, মহানদী, গোদাবরী, কোনটা পশ্চিম বাহিনী নদী? যারা উত্তর করেছো তারা অলরেডি জানো যে উত্তরটা কি হবে, তাপ্তি নদী। তাপ্তি নদী একটা পশ্চিম বাহিনী নদী। পশ্চিম বাহিনী নদী আরও যদি থাকে তাহলে নর্মদাও হবে একটা পশ্চিম বাহিনী নদী। হ্যাঁ, অফকোর্স হবে, নর্মদা হবে একটা পশ্চিম বাহিনী নদী। তো তাপ্তি নদী হচ্ছে এখানে পশ্চিম বাহিনী নদী। বাকি যে নদীগুলো দেখি আমি, কৃষ্ণা, মহানদী, গোদাবরী, এরা সবই কি পূর্ব বাহিনী নদী। পূর্ব বাহিনী। এবং কোথায় সব পড়েছে, বে অফ বেঙ্গলে। বে অফ বেঙ্গলে পড়েছে। এই কোথায় পড়েছে, তাপ্তি, খাম্বাত উপসাগরে পড়েছে তাপ্তি নদী। ক্লিয়ার? এটা তো গেল, বোঝা গেল যে তাপ্তি নদী। আর একটা জিনিস মনে রাখো, যে তাপ্তি নদীকে নর্মদার দাসীও বলা হয়, নর্মদার দাসী। ঠিক আছে, তো নর্মদার দাসী এই তাপ্তি নদীকে বলা হয়। তাপ্তি নদীর পাশে একটা উল্লেখযোগ্য শহর যেটা হচ্ছে সুরাট, ডায়মন্ড সিটি নামে পরিচিত, ডায়মন্ড সিটি। ঠিক আছে, এই ইনফরমেশনগুলো তোমাকে পাশাপাশি মনে রাখতে হবে। তাহলে তাপ্তি নদীর পাশে বিখ্যাত শহর সুরাট, যেটা ডায়মন্ড সিটি নামে পরিচিত। তাপ্তি নদী পশ্চিম দিকে কোথায় পড়েছে, খাম্বাত উপসাগরে গিয়ে পতিত হয়েছে। নর্মদার দাসী বলা হয় তাপ্তি নদীকে। আর বাকি এইগুলো সবই কোথায়, বে অফ বেঙ্গলে গিয়ে পড়েছে। আশা করি বোঝাতে পারলাম, পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট পরের কোশ্চেন চলে আসো, যে আমরা 21 নম্বরের কোশ্চেনে আসবো, 21। সৌরজগতের কোন গ্রহটি লাল গ্রহ নামে পরিচিত? এর থেকে সোজা কোশ্চেন আর হতে পারে? হতে তো পারে না মনে হয়, আমার যতদূর মনে হয়। তো দেখো, সৌরজগতের লাল গ্রহ কাকে বলা হয়, লাল গ্রহ, সেটা হচ্ছে আমরা জানি যে মার্স বা হচ্ছে মঙ্গল। মঙ্গলকে লাল গ্রহ বলা হয়। প্রশ্নটা এটা তো ঠিক আছে, কিন্তু সৌরজগতে যদি তোমাকে পড়ে যায় যে সবুজ গ্রহ কোনটা বলে, তখন তুমি তো হোপলেস হয়ে যাবে। সবুজ গ্রহ বলা হয় হচ্ছে ইউরেনাসকে। আচ্ছা, ইউরেনাসকে কি বলে, সবুজ গ্রহ বলা হয়। ক্লিয়ার? তো সবুজ গ্রহ হচ্ছে ইউরেনাসকে। তো নীল গ্রহ নিশ্চয়ই জানো, আর্থকে বলা হয়। ক্লিয়ার? তো এখানে হচ্ছে মঙ্গলকে বলা হচ্ছে লাল গ্রহ। তোমরা কমেন্ট সেকশনে জানাবে মঙ্গলের দুটো উপগ্রহের নাম। মঙ্গলের দুটো উপগ্রহ আমি চাই তোমরা কমেন্ট সেকশনে সেটা জানাও। মঙ্গলের না, সরি বললাম, ভুল বললাম, বৃহস্পতির দুটো উপগ্রহ তোমরা জানো। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট পরের কোশ্চেন দেখো। পরের যদি চলে আসি, যে টর্নেডো ভারতের কোন অংশে সব থেকে বেশি দেখা যায়? পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, কেরালা, তামিলনাড়ু, নাকি রাজস্থান, গুজরাট? টর্নেডো, আচ্ছা, তো টর্নেডো দেখো কোথায় বেশি দেখা যায়, তাই তো? তো শুধু যে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা, এখানে উত্তর তোমার হবে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা। ঠিক আছে, তো পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এটাও ঠিক আছে, তার পাশাপাশি ঝাড়খণ্ড হবে। ঠিক আছে, ঝাড়খণ্ড মানে পরিষ্কার কথা হচ্ছে গাঙ্গেয় যে উপত্যকা, সেই গাঙ্গেয় উপত্যকার আশপাশে যে জায়গাগুলো, রাজ্যগুলো, সেই জায়গাগুলোতে জেনারেলি টর্নেডো বেশি দেখা যায়। তো পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, খানিকটা ঝাড়খণ্ড এটাও হতে পারে। তো এই প্রশ্নে অনুযায়ী দেখো এখানে আর কোনো অপশান মিলছে না, তো এখানে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ এটাই রাইট অ্যান্সার হবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট পরের কোশ্চেন দেখো। 23 নম্বর কোশ্চেনটা, যে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক NH2, NH44, NH6 নাকি NH7? তো ভারতের দীর্ঘতম জাতীয় শহর যারা পড়েছো তারা জানো যে ভারতের দীর্ঘতম জাতীয় শহর হচ্ছে NH44। কোথা থেকে কোথা পর্যন্ত আছে না, আছে এটা কন্যাকুমারী থেকে
একবারে তোমার শ্রীনগর, কন্যাকুমারী থেকে শ্রীনগর পর্যন্ত হচ্ছে তোমার NH4। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো যে ভারতের যখন দীর্ঘতম বললাম, তাহলে পাশাপাশি ক্ষুদ্রতমটাও বলতে হবে। ক্ষুদ্রতম যেটা পূর্বে ছিল না, আগে, এখন একটু চেঞ্জ হয়ে গেছে। তাহলে আগে যেটা ছিল 47 A, এটা ছিল আগের হচ্ছে ক্ষুদ্রতম, এটা ছিল। ক্লিয়ার? কিন্তু বর্তমানে না, বর্তমানে ক্ষুদ্রতম চেঞ্জ হয়ে গেছে। ক্ষুদ্রতম তোমার জাতীয় সড়ক মানে NH, এটা দুটো রাজ্যে আছে। একটা হচ্ছে তোমার NH 118 আর একটা হচ্ছে NH 548, এই দুটো রাজ্যে আছে। ঠিক আছে? NH 118 এবং NH হচ্ছে 548। NH 118টা যেটা হচ্ছে ঝাড়খণ্ডে আছে, আর এইটা হচ্ছে মহারাষ্ট্রে আছে। প্রতিটাই হচ্ছে তোমার 5 কিলোমিটার করে, এটাও 5 কিলোমিটার, এটাও 5 কিলোমিটার। এটা কিন্তু একবারে নিউ ইনফরমেশন। তাহলে পূর্বে ক্ষুদ্রতম ছিল তোমার 47 A, পূর্বে ছিল তোমার 47 A ছিল, এবং এখন যেটা হচ্ছে NH 118 যেটা ঝাড়খণ্ডে আছে, এবং NH 548 যেটা আছে মহারাষ্ট্রে আছে। ক্লিয়ার? যেটা 5 কিলোমিটার করে। আশা করি পুরো ইনফরমেশনটা বুঝতে পারলে। নেক্সট, পরের কোশ্চেন দেখো, 24 নম্বর কোশ্চেনটা কি বলছে? শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? খুব পরিচিত কোশ্চেন। তাহলে উত্তর হচ্ছে কি হবে? কাবেরী নদীর ওপর শিবসমুদ্রম জলপ্রপাত আছে। ভারতের উচ্চতম জলপ্রপাত কি গো? ভারতের উচ্চতম যে জলপ্রপাত জাস্ট লিখে দিচ্ছি, তাহলে কি না, সেটা হচ্ছে কুঞ্চিকল জলপ্রপাত। ঠিক আছে? কুঞ্চিকল জলপ্রপাত কোথায় আছে? কর্ণাটকেই আছে। ঠিক আছে? তা ভারতের উচ্চতম জলপ্রপাত হচ্ছে কুঞ্চিকল জলপ্রপাত, কিন্তু শিবসমুদ্রম জলপ্রপাত কোথায় আছে? কাবেরী নদীর ওপর আছে শিবসমুদ্রম জলপ্রপাত। কমেন্ট সেকশনে জানাবে যে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটা, আছে কোনটা। তো আমি অপশান দিয়ে দিচ্ছি তোমাদের। অপশান বলতে আমি একটু হিন্টস দিই, যে সেটা ভেনেজুয়েলা নামক যে দেশ আছে, সে ভেনেজুয়েলা দেশে অবস্থিত। এটা আমি বলে দিলাম। জাস্ট তোমরা জলপ্রপাতের নামটা কমেন্ট সেকশনে জানাবে, এটা তোমাদের হোমওয়ার্ক। নেক্সট, পরের কোশ্চেন, 25 নাম্বার কোশ্চেন। নাথুলা পাস বা নাথুলা গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সিকিম নাকি জম্মু কাশ্মীর? তো নাথুলা পাস অনেকে বেড়াতে যায় নাথুলা পাস। সেই নাথুলা পাস কোথায় আছে? অবভিয়াসলি যারা সিকিম বেড়াতে গেছে তারা নাথুলা পাস কেউ না কেউ বা অনেকেই গেছে নাথুলা পাসে। তো সিকিমের মাধ্যমে এখানে আমরা তিব্বতের সঙ্গে কানেক্ট করি। তিব্বত মানে যেটা এখন চায়না অধিকৃত, সে তিব্বতের সঙ্গে আমরা কানেক্ট করি। তো সেইটা হচ্ছে, সেই পাসটার নাম কি? নাথুলা পাস। ওকে, নেক্সট, পরের কোশ্চেনে দেখো 26-এর কোশ্চেন চলে আসি আমরা। 26-এর কোশ্চেন হচ্ছে ভারতের স্ট্যান্ডার্ড টাইম, অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম কত ডিগ্রি দ্রাঘিমাংশকে ধরে চলে বা কত ডিগ্রি দ্রাঘিমাংশ ধরে গণনা করা হয় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম? চারটি অপশান, 82.5, 88.5, 90 নাকি 80.5। এটা ছোটোবেলা থেকে পড়ছো, আই থিঙ্ক তোমরা ছোটোবেলা থেকেই এটা পড়ছো, যে এটা তোমাদের জানা উচিত। সেটা উত্তর কি হবে? অপশান এ, অর্থাৎ 82.5 ডিগ্রি ইস্ট। এটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। যদি কলকাতা বলে তাহলে কিন্তু এইটা হবে। এইটা কি বলতো? কলকাতার, হ্যাঁ, কলকাতা। এটাও কিন্তু পরীক্ষায় পড়ে, যে কলকাতার যে তোমার কত ডিগ্রি দ্রাঘিমাংশ, তাহলে কিন্তু এইটা বলতে হবে, 88.5। ক্লিয়ার? তো উত্তর কিন্তু এই প্রশ্নের উত্তর কি হবে? অপশান এ, 82.5। নেক্সট, পরের কোশ্চেন 27-এরটা চলে আসো। 27-এর কোশ্চেন হচ্ছে, সেভয় নামে বিখ্যাত একটা চুনাপাথরের গুহা, তোমাকে মনে রাখতে হবে চুনাপাথরের গুহাটা কোন রাজ্যে অবস্থিত বা কোথায় অবস্থিত? বাস্তার, ছত্তিশগড়ের শিলং, মেঘালয় নাকি উত্তরাখণ্ড, রাজস্থান, কোথায় অবস্থিত? তো সেভয় নামক যে চুনাপাথরের যে গুহাটা, সেটা কোথায় রয়েছে? সেটা রয়েছে কোথায়? শিলং, অর্থাৎ মেঘালয়ে। এখানে তোমার চুনাপাথরের গুহাটা অবস্থিত রয়েছে। বাস্তার ডিস্ট্রিক্টে একটা উল্লেখযোগ্য তোমার জলপ্রপাত রয়েছে, সেটাও আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে ভারতের চিত্রকূট বলা হয়, তুলনা করা হয়। ঠিক আছে? জলপ্রপাতটা সেটা হচ্ছে বাস্তার ডিস্ট্রিক্টেই রয়েছে, ইন্দ্রাবতী নদীর ওপর রয়েছে। এটা আমি বলে দিলাম, যে ইন্দ্রাবতী নদীর ওপর। এবার তোমাদের কাজ যে এটাকে মেমোরাইজ করা, যে কি হতে পারে বা কমেন্ট সেকশনে সেটা জানানো। ঠিক আছে? ভারতের চিত্রকূট বলা হয়, তো ইন্দ্রাবতী নদীর ওপর। ক্লিয়ার? বাস্তার ডিস্ট্রিক্টে রয়েছে সেটা। নেক্সট, পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেনে হচ্ছে 28-এর কোশ্চেনটা দেখো, যে ধান উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? চারটে অপশান,
উত্তরপ্রদেশ, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ নাকি অন্ধ্রপ্রদেশ? তো বুঝতেই পারছো অপশান কি হবে, অপশান সি। ধান উৎপাদনের প্রথম রাজ্য অবভিয়াসলি সেটা হচ্ছে অপশান সি। ধান উৎপাদনের সব থেকে বেশি যদি আমি পশ্চিমবঙ্গের মধ্যে রাজ্য বলি তাহলে সেটা কি হবে, বর্ধমান অবভিয়াসলি। তো উত্তর হচ্ছে এখানে কি সি। আচ্ছা নেক্সট পরের কোশ্চেন, 29-এর কোশ্চেন। 29-এর কোশ্চেন, লোকতাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? মিজোরাম, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড। খুব ইজি কোশ্চেন, খুব ইজি কোশ্চেন। সেটা হচ্ছে লোকতাক হ্রদ। লোকতাক বললেই তোমার মনে পড়া উচিত কি, মণিপুর। মণিপুরের হচ্ছে লোকতাক হ্রদ। ক্লিয়ার? এটা কোনো ডাউট থাকা উচিত নয় এটা। নেক্সট 29-এর পর আমরা চলে আসবো 30-এর কোশ্চেন, অর্থাৎ আজকের সেশনের শেষ কোশ্চেন। সেটা কি বলতো, যে পশ্চিমঘাট পর্বতমালার উচ্চতম শৃঙ্গের নাম কি? দোদাবেতা, আনাইমুদি, মহেন্দ্রগিরি নাকি কলসুবাই? 4টে অপশান দেওয়া আছে। তাহলে পশ্চিমঘাট পর্বতমালার উচ্চতম যে শৃঙ্গ তার নাম হচ্ছে আন্নামালাই পর্বতের আনাইমুদি। আন্নামালাই পর্বতের আনাইমুদি, যেটা পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। তার পাশাপাশি আর একটা জিনিস বলি, যে পশ্চিমঘাট পর্বতমালার আর একটা নামও আছে, তার নাম কি বলতো, সোহাদ্রি। সোহাদ্রি পর্বতমালা। পূর্বঘাট পর্বতমালার অপর নাম কি পূর্বঘাটের? এটা জানো যে মলয়াদ্রি। মলয়াদ্রি। তাহলে পশ্চিমঘাটের অপর নাম সোহাদ্রি আর পূর্বঘাটের অপর নাম হচ্ছে মলয়াদ্রি। আর পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আন্নামালাই পর্বতের আনাইমুদি। মহেন্দ্রগিরিটা কোথায় পড়বে না, মহেন্দ্রগিরি অবভিয়াসলি পূর্বঘাটের মধ্যে পড়বে, পূর্বঘাটের মধ্যে পড়বে। ক্লিয়ার? তো এই ছিল আজকের সেশনের কোয়েশ্চেন। 30টা কোয়েশ্চেন ছিল, 15টা তোমার ইতিহাস থেকে আর 15টা ভূগোল থেকে। কেমন লাগলো তোমাদের এই সেশনটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিও যদি অবশ্যই ভালো লাগে থাকে ভিডিওকে অবশ্যই একটা লাইক করবে, এবং আরও যদি ভালো লেগে থাকে তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এটা তোমাদের আসন্ন গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা, তো সেটা যেহেতু হবে খুব সিরিয়াসলি তোমরা প্রিপারেশনটা চালিয়ে যাবে এখন। ক্লিয়ার? আজকের সেশন এই পর্যন্তই থাকলো। থ্যাংক ইউ, ধন্যবাদ।